ইউএস এবং ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ইসরায়েল এবং ইউএস নেভি, যেটা এখন পারস্য উপসাগরে রয়েছে, তারা তেহরানে একগুচ্ছের মিসাইল ছুঁড়েছে এবং ইরানের মিলিটারি ইনস্টলেশনের ওপর আক্রমণ করেছে। পাল্টা ইরান আক্রমণ করেছে তেল আবিব, কাতার, কুয়েত এবং ইয়েভি অর্থাৎ দুবাই এবং তার সংলগ্ন এরিয়া। অ্যাকচুয়ালি আবুধাবিতে সরাসরি মিসাইল পড়েছে দেখলাম। তো আমি সকালবেলায় উঠে দেখছিলাম যে তেহরান থেকে শুরু করে তেল আবিব থেকে শুরু করে আবুধাবি, ওদিকে কাতারের দোহা, সব জায়গাতেই কিছু না কিছু মিসাইল পড়েছে। অর্থাৎ এখন মিসাইল ছোড়াছুড়ি খেলা হচ্ছে। তো এটার বিশ্লেষণ করতে গেলে আমি কুইকলি কতগুলো পয়েন্ট বলবো। একটা হচ্ছে এই যে প্রথম প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত যে ভেনেজুয়েলার পর ইরান কেন। এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে এই যে ভেনেজুয়েলা এবং ইউএস একসময় খুব ক্লোজ বন্ধু ছিল এবং ভেনেজুয়েলার সমস্ত অয়েল ইন্ডাস্ট্রি তৈরি করেছিল হচ্ছে ইউএস অয়েল কোম্পানিগুলো। ইরানও সেরকম। ইরান 19th সেঞ্চুরি থেকে ইরানের তেলের আবিষ্কার হয় এবং তখন থেকেই আমেরিকার তেল কোম্পানিগুলো ওখানে আছে। তারপর 1952-তে যখন আমেরিকান তেল কোম্পানিগুলোকে বলা হলো ন্যাশনালাইজ করার কথা, তখন সেখানে কু করে শাহকে আনা হলো এবং বেসিক্যালি মেন সমস্যা ছিল তেলের ন্যাশনালাইজেশন নিয়ে, অয়েলের ন্যাশনালাইজেশন নিয়ে। সেটা ভেনেজুয়েলাতেও ছিল, ইরানেও ছিল। কিন্তু ইরান আজকে থেকে প্রায় 50 বছর আগে, অর্থাৎ 47 ইয়ার আগে, ওখানকার বামপন্থী এবং ইসলামপন্থী মিলে একটা ইরানিয়ান বিপ্লব হয়ে শাহকে সরিয়ে দিল। তারপর তো ইসলামপন্থীরা বামপন্থীদের মেরে ধরে কেটে শেষ করে দিয়ে তারা ক্ষমতা দখল করে এবং একনায়কতন্ত্র শুরু হয়। তো এটুকু পর্যন্ত সবাই জানে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ট্রাম্প, এগেন দ্য কোশ্চেন উইল বি যে কেন ইরান? কারণ অফকোর্স ইরান আমেরিকাকে বেগ দিচ্ছিল, কারণ জবে থেকে খেমেনি, মানে জবে থেকে ইরানিয়ান রিভলিউশনটা হয়েছে, তবে থেকে আমেরিকা এবং ইরান মানে একদম সাপে নেউলে শত্রুতা। এবং ইরান বিভিন্ন জায়গায় মিডল ইস্টে আমেরিকান অ্যাসেটের ওপর অ্যাটাক করেছে বিভিন্ন সময়ে। সেগুলো ডিরেক্ট করেনি, বিভিন্ন রকম। আপনি যদি দেখেন যে ইরান প্রায় 7টা মতো জঙ্গি গোষ্ঠী পোষে, যাদের কাজ হচ্ছে যে আমেরিকার বিভিন্ন ইনস্টলেশনকে আঘাত করা। তো অবভিয়াসলি ইরান ইজ এ কাইন্ড অফ এ আমেরিকার কাছে স্নেক অফ হাইড, অর্থাৎ অনেকগুলো বলতে পারেন যে অ্যাজ এ ব্যাড অ্যাক্টার, যেটাকে আমেরিকাকে আজ না হলে কালকে থামাতেই হতো। তাছাড়া ইরানের তেল আর রেয়ার আর্থ তো আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের এন্ড গেমটা কি? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভেনেজুয়েলাতে কিন্তু ট্রাম্প সেখানে কিন্তু গণতন্ত্র আনেননি, সেখানে কিন্তু রেজিম চেঞ্জ হয়নি। ওই ভেনেজুয়েলাতে রেজিম চেঞ্জ হয়নি। সোজা কথা হচ্ছে ট্রাম্পের যা যা দরকার ছিল ভেনেজুয়েলা থেকে পেয়ে গেছেন, মিটে গেছে। ডেলসি রড্রিগোজ, যিনি অ্যাকচুয়ালি মাদুরোর নাম্বার 2 ছিলেন, অর্থাৎ যে রেজিম ছিল সেই রেজিমই আছে। তো এই 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 কম্প্রোমাইজটা কেন? একটা হচ্ছে যে ট্রাম্প নিজেই খুব একটা গণতন্ত্র পছন্দ করেন না। ওনার মতো হচ্ছে যে যদি কোনো একনায়কতন্ত্রে ক্ষমতা ধরে রেখে আমেরিকাকে যা যা দেওয়া দিয়ে দেয়, তাহলেই মিটে গেল গন্ডগোল। আর কিন্তু যেটা ডেলসি রড্রিগাস করেছেন, মিটে গেছে গন্ডগোল ভেনেজুয়েলার সাথে। কারণ কি, এরপর যদি ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হতো, গন্ডগোল হতো, প্রচুর ক্যাওস হতো। দেখুন, আইডিয়াটা খারাপ ছিল না। ভেনেজুয়েলাতে এখন কোনো গন্ডগোল নেই, সব মিটে গেছে, ওই ক্ষমতায় আছে। এর একটা মূল কারণ কি, এই ডিক্টেটরশিপগুলো, ভেনেজুয়েলা এবং ইরানের এই ডিক্টেটরশিপের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। সেই মিলটা হচ্ছে এই যে এদের দুটো আর্মি আছে। একটা আর্মি হচ্ছে দেশের আর্মি, যেমন ভেনেজুয়েলার একটা ন্যাশনাল আর্মি আছে, আর একটা আর্মি হচ্ছে এদের প্রাইভেট আর্মি, যেটাকে ভেনেজুয়েলায় বলে কালেকটিভো। ইরানেও তাই, ইরানের একটা মিলিটারি আছে এবং আর একটা আর্মি আছে যেটা লয়াল টু অনলি খেমেইনি, যেটাকে ইসলামিক রিভলিউশনারি গার্ড বলে, আইআরজিসি বলে। তো এই 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 যে পার্সোনাল মিলিশিয়া, এই ব্যাপারটাকে আমেরিকা বরাবর ভয় পায়। কারণ কালেকটিভোকেও ভেনেজুয়েলায় খুব ভয় পায়। কারণ যেটা হবে, রিজিম চেঞ্জ করতে গেলে আমেরিকান মিলিটারিকে এই পার্সোনাল মিলিশিয়ার এগেনস্টে ফাইটে নামতে হবে, যেটা খুব একটা সুবিধার নয়। কেন সুবিধার নয়? কারণ এই নয় যে আমেরিকার কাছে সেই অর্থ বা সামর্থ্য নেই। মেন সমস্যা হচ্ছে যে সেনেট এবং কংগ্রেস, এখানে একটা ডিপলি রুটেড প্রবলেমটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমেরিকায় কিন্তু যে সেনেট এবং কংগ্রেস, সে একমাত্র প্রেসিডেন্টকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়। অর্থাৎ সেনেট এবং কংগ্রেসে যতক্ষণ না বিল পাস না হচ্ছে, আমেরিকা যুদ্ধে যেতে পারে না। তাই জন্য আমেরিকার একটা কমন প্যাটার্ন আছে। প্যাটার্ন হচ্ছে আমেরিকা নিজে কখনো যুদ্ধে যেতে চায় না। তাতে অন্য কোলাটারাল ড্যামেজও আছে। প্রেসিডেন্টের ইমেজ পড়ার ভয় থাকে। তারপর প্রেসিডেন্ট পারমিশন পাবেন কিনা, পারমিশন ডেফিনেটলি এখন তিনি পাবেন না।
তাহলে আমেরিকা কি করে কর্তৃত্ব রাখবে যদি যুদ্ধে না যায় গোটা পৃথিবীতে? সেই জন্য আমেরিকা যেটা করে সবসময় একটা বিভিন্ন এরিয়ায় কতগুলো প্রক্সি রাখে। যেমন মিডল ইস্টে আছে ইসরায়েল, যে আমেরিকার যা যা ডার্টি লন্ডি কাচা, যা যা আন্ডারওয়্যার কাচার কাজটা ওটা ও ইসরায়েলকে দিয়ে করাবে। তো এরকম আমেরিকার পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা করে মোটামুটি তাদের মানে একটা লাইসেন্সার সিপাহী দরকার হয় যারা আমেরিকার কাজটা করবে, কারণ আমেরিকা অ্যাজ সাচ নিজে কিন্তু গিয়ে অ্যাটাক করতে পারবে না, কারণ সেখানে তাদের কংগ্রেস এবং সেনেটের অনুমতি নিতে হবে। ইনফ্যাক্ট আমরা যদি ইরান এবং ইসরায়েলের সাথে আমেরিকার রিলেশনশিপ দেখি, যেটা খুব ইন্টারেস্টিং, যে শাহর রিভলিউশনের আগে মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ছিল ইরান, নট ইসরায়েল। ইনফ্যাক্ট 1961-এ যখন এই সুয়েজ ক্যানাল সংকট তৈরি হলো, অর্থাৎ ইজিপ্ট বলল সুয়েজ ক্যানাল ইজিপ্টের, ব্রিটেন এবং ফ্রান্সের না, তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল মিলে ইজিপ্টকে অ্যাটাক করেছিল। এবার সেই সময় কিন্তু আমেরিকা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিংলি ইজিপ্টের পাশে ছিল, যার জন্য ইজিপ্ট তার ক্যান্ডেলটা রাখতে পেরেছে, যার জন্য ইজিপ্টের সাথে আমেরিকার সম্পর্ক আজকেও ভালো আছে, এটা অনেকেই জানে না। তো এরপরে যেটা হয় সেটা হলো এই যে ইরানের যখন মানে তখন এই 52-তে শাহকে বসানোর পর ইসরায়েলকে মোটামুটি ওখানে ভুলে যায় আমেরিকা। তো তখন কিন্তু ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো, এবং ইরান হচ্ছে আমেরিকার মেন পয়েন্ট। অর্থাৎ মিডল ইস্টে কোথাও যুদ্ধ করতে গেলে ইরানকে দরকার। যেমন পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে 71-এর ওয়ারের সময়, একটা সবাইকে বলে রাখি, তখন পাকিস্তানকে আমেরিকা সাহায্য করতে হচ্ছে ইরান থেকে। ইরানের সমস্ত এয়ারপোর্ট পাকিস্তানে খুলে দেওয়া হয়েছিল, এবং পাকিস্তানে অনেক জেট ইরান থেকে অপারেট করতো অ্যাকচুয়ালি এই 71-এর ওয়ারের সময়। সেটা হচ্ছিল আমেরিকার জন্য, অর্থাৎ ইরান ছিল আমেরিকার পয়েন্ট। কিন্তু তারপর যেটা হয়, এই ইরানের 79-এ এই রিভলিউশনটা হওয়ার পর থেকে, দাবাত চাল উল্টে যাওয়ার পর থেকে, তখন আমেরিকা বুঝতে পারে যে মিডল ইস্টে শুধু শুধু ইসরায়েলকে দিয়ে চলবে না। তখন ইজিপ্টকে যারা আক্রমণ করেছিল, যে 6টা আরব দেশ, তাদেরকে নিয়ে ইজিপ্ট যাতে একটা ইসরায়েলের একটা মিটমাট হয়ে যায়, তার জন্য জর্ডন, সিরিয়া, ইজিপ্ট এবং ইসরায়েলকে নিয়ে একসাথে আমেরিকায় বসে, যেটা 17 দিন, যেটা ফেমাস ক্যাম্প ডেভিড এগ্রিমেন্ট বলে। তো ক্যাম্প ডেভিড এগ্রিমেন্টে প্রায় 17 দিন চলার পর মোটামুটি আরব দেশের সাথে, সৌদি আরবের ইনক্লুডিং ইসরায়েলের একটা সমঝোতায়, যাতে বলে ঠিক আছে প্যালেস্টাইনের স্টেটহুড সেলফ রুল আমরা স্বীকার করে নেবে ইসরায়েল, আর এগেনস্ট দ্যাট ফ্যাক্ট যে ইসরায়েলের অস্তিত্ব, এবং ইসরায়েলের সাথে ইজিপ্ট, সৌদি আরবিয়া, সিরিয়া, জর্ডন ভালো সম্পর্ক রাখবে। অর্থাৎ ইসরায়েলকে প্রোটেক্ট করার ব্যবস্থা করা হলো ক্যাম্প ডেভিডে। কারণ কি, আমেরিকা বহুদিন থেকেই জানতো যে যেহেতু ইরান হাত থেকে বেরিয়ে গেছে, সেহেতু এই ক্যাম্প ডেভিড এগ্রিমেন্টে যে দেশগুলো আছে, এই দেশগুলোকে একসাথে না করতে পারলে, ইসরায়েল যদি এই প্রচণ্ড চাপের মধ্যে থাকে, তাহলে ইসরায়েলকে দিয়ে ইরানকে অ্যাটাক করানো যাবে না। আজকে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি হবে, যে এখন ইসরায়েল কিন্তু অ্যাকচুয়ালি নিরাপদ এই কারণে যে তার অন্যান্য দেশের কাছ থেকে, মানে ইরান অনেক দূরে আছে, ইরান দূর থেকে কিছু মিসাইল ফেলবে, একটা দুটো হয়তো তেল আবিবে লাগবে, কিন্তু আশেপাশের দেশগুলো অ্যাটাক করতে পারবে না। ইরান তার জন্য কি করলো, ক্যাম্প ডেভিড এগ্রিমেন্টের এগেনস্টে ইরান যেটা শুরু করলো, ইরান বুঝলো আর তো ডেঞ্জারাস খেলা হয়ে গেল। কারণ ইরানের ইয়েটা ছিল যে ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘাঁটি, এবং ইসরায়েলকে অ্যাটাক করবে তার নেবারিং কান্ট্রিগুলো, কারণ দুটো যুদ্ধ অলরেডি ওদের মধ্যে হয়েছে। এবার দেখা যাচ্ছে সেই দেশগুলো বন্ধু হয়ে যাচ্ছে ক্যাম্প ডেভিডের জন্য। তখন ইরান যেটা তৈরি করে, যে যেমন সৌদি আরবের তলায় ইহুতিদের বসালো, ওখানে ওখানে তারপর লেবাননে হেজবুল্লাহ, অর্থাৎ ইসরায়েলের মাথায় আর পায়ে দুটো সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরি করলো, যাকে পুরোপুরি ফান্ড করছে ইরান। এবং এটার কনসিকুয়েন্স হচ্ছে ক্যাম্প ডেভিড এগ্রিমেন্ট। কারণ ক্যাম্প ডেভিড এগ্রিমেন্ট তৈরি করা হচ্ছিল ইরানকে চাপ দিতে, ইরান পাল্টা চাপ দিচ্ছে, যে বেসিক্যালি লেবাননে তৈরি করছে হেজবুল্লাহ, আর নিচে তৈরি করলো হিউথিস। তো এইভাবে মিডল ইস্ট খুব কমপ্লিকেটেড একটা সমীকরণের মধ্যে দিয়ে চলছে। তো ন্যাচারালি এবার কতদিন আর আপনি প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ চালাবেন? তো এখন একটা সময় এসে গেছে, এখন সরাসরি যুদ্ধ হবে, কিন্তু অবভিয়াসলি সেনেট এবং কংগ্রেস যেহেতু পারমিট করবে না, ইউএস নেভি থেকে আরাম করে বোম ফেলবে, মিসাইল ফেলবে, পাল্টা ইরান আক্রমণ করবে। এখন যেটা দেখবে, এটা একটা ওয়ার গেম হচ্ছে, যুদ্ধ খেলা হচ্ছে। এবার এই খেলা থেকে ইরান বুঝে যাবে জিতবে কি জিতবে না। মানে যদি এটা হয় যে ইরান যদি রিয়েলি কাতার, কুয়েত, এগুলোতে যেগুলো আমেরিকান ঘাঁটি আছে সেগুলোকে যদি আঘাত করতে পারে, ইউএসের মিসাইল ডিফেন্স যদি কাতার, কুয়েত, আবুধাবিকে বাঁচাতে না পারে,
তেল আবিবকে বাঁচাতে না পারে, তাহলে ইরানের সাথে আমেরিকার একটা অন্য সমঝোতা হবে। আর যদি দেখা গেল যে আমেরিকা ইরানের মিসাইল থেকে এদের সবাইকে বাঁচিয়ে দিয়ে এক নাগাড়ে তেহরানকে অ্যাটাক করে যাচ্ছে, তেহরান কিছুই করতে পারছে না, তাহলে যেটা হবে তেহরানে গণতন্ত্র ফিরবে না, একই রেজিম থাকবে, নেতা বদলাবে। আর যেটা ডেলসি রড্রিগাস করেছে যে ঠিক আছে রেজিম একই থাকছে কিন্তু আমেরিকার কথা শুনে চলবে আর কি, ব্যাস, তাহলে আর কিছু আমেরিকার ডিমান্ড নেই। আমেরিকা সব গণতন্ত্র ফণতন্ত্র এসবের জন্য যাচ্ছে না, যেটা হচ্ছে সিম্পল রেজিম চেঞ্জ। এই রেজিম আর চায়না বা রাশিয়া অ্যালাইন করবে না, ইউএস অ্যালাইন থাকবে। ইউএস কোম্পানিগুলোকে, তেলের কোম্পানিগুলোকে রিপ্যাট্রিয়েট করতে হবে, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইরান থেকে তেলের কোম্পানিগুলোকে তাড়ানো হয়েছিল, আমেরিকান তেলের কোম্পানিগুলোকে তাড়ানো হয়েছিল এবং ক্ষতিপূরণ দেওয়া হয়নি, যেটা ভেনেজুয়েলাতে হয়েছে আজকে, যার জন্য ভেনেজুয়েলা রিপ্যাট্রিয়েট করছে এই যুদ্ধের ফলে প্রায় $10 বিলিয়ন, যেটা আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেই টাকাটা এখন ভেনেজুয়েলা পে করা শুরু করে দিয়েছে অলরেডি তেল দেওয়া বেচার মাধ্যমে। ইরানকেও সেটা করবে, ইরান থেকে সস্তায় তেল কিনে সেই 47 বছর আগে সেই রিপ্যাট্রিয়েশনটা করাবে প্রথমেই। এগুলো দেখানোর জন্য মেন জিনিস হচ্ছে চায়না রাশিয়ার থেকে একটা যা হয় শয়তানের একটা হাত কেটে দেওয়ার মতো, অ্যাকচুয়ালি আমেরিকার ভাষায় বলতে গেলে এই জিনিসটা হবে। তো ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে থাকি, এটা আমার মতে এটাই হতে চলেছে, আপনারা দেখুন কি হচ্ছে।